ওকে স্যার, তাহলে আসসালামু আলাইকুম। তাহলে আজকের ক্লাসের শুরুতেই তোমাদেরকে স্বাগতম। আমরা গতদিন দ্রাব্যতা এবং দ্রবণ নিয়ে কিছু কথাবার্তা বলেছিলাম এবং দ্রবণের কিছু শ্রেণীবিভাগও করেছিলাম। তো এখন দ্রব এবং দ্রাবক এগুলো তো আমরা সেই ছোটবেলা থেকে পড়ে এসেছি, এগুলো কি চিনবো কিনা স্যার? আমাদের যদি একটা প্রশ্ন দেওয়া হয়, প্রশ্নের মধ্যে দ্রব দ্রাবক চিনতে পারবো? স্যার, দ্রব কি সবসময় কঠিন হবে নাকি অন্য কিছু হতে পারে, অন্য কোন অবস্থায় থাকতে পারে? অন্য কোন অবস্থায় তরল হতে পারে। গ্যাস হতে পারে না? গ্যাস হতে পারে। তাহলে দ্রব কঠিন, তরল বা গ্যাস বিভিন্ন ভৌত অবস্থায় থাকতে পারে, কিন্তু দ্রাবক সবসময় কি তরল অবস্থায় থাকবে। এবং দ্রাবক হিসেবে আমরা সাধারণত পানি ব্যবহার করে থাকি। আচ্ছা, তাহলে দ্রব এবং দ্রাবক দুইটাকে যোগ করলে দ্রবণ পাওয়া যায়। এবং দ্রবণের আমরা শ্রেণীবিভাগ গতদিন একটু আলোচনা করেছিলাম। দ্রবণের শ্রেণীবিভাগ কয়টা স্যার? তিনটা। কি কি মনে আছে? সম্পৃক্ত, অসম্পৃক্ত আর অতিপৃক্ত। সম্পৃক্ত, অসম্পৃক্ত, ভেরি গুড। তাহলে সম্পৃক্ত, অসম্পৃক্ত এবং অতিপৃক্ত এই ধরনের দ্রবণগুলো কি চিনতে পারবো? জি স্যার। আচ্ছা, চেনা যাবে। তাহলে এখানে একটা ছবি দেওয়া আছে, সেই ছবি থেকে বলতে হবে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত কোনটা। দেখি মনে আছে কিনা। প্রথম ছবিতে যে দ্রবণটা তৈরি করা হয়েছে এটা কি সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত? অসম্পৃক্ত। পরেরটা আর অতিপৃক্ত। ভেরি গুড। তাহলে দেখি এগুলো মিল আছে কিনা আমাদের কথার সাথে। তোমরা যেগুলো বলছো সেগুলো দুইটাই কি সঠিক। আচ্ছা, তাহলে তোমরা দ্রবণকে চিনতে পারবে। এরপর আমরা দ্রাব্যতার একটা সংজ্ঞা পড়েছিলাম। দ্রাব্যতার সংজ্ঞাটা কি ছিল স্যার? কারো কি মনে পড়ে? আছে, মনে আছে স্যার। স্যার বলেন, কে বলছে? সুমাইয়া। জি স্যার। হ্যাঁ বলো। কোন নির্দিষ্ট তাপমাত্রায় কোন দ্রব্য 100 গ্রাম দ্রাবক, মানে যে পরিমাণ দ্রব্য 100 গ্রাম দ্রাবকে দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করে তাকে ওই তাপমাত্রার দ্রাব্যতা বলে। ঠিক আছে, তাহলে আমি যদি একটু সহজ ভাষায় বলতে চাই যে একটা নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম পানিকে সম্পৃক্ত করতে যত গ্রাম দ্রব লাগে সেটাই হচ্ছে কি ওই তাপমাত্রায় ওই দ্রবের দ্রাব্যতা। এভাবে বলা যায় না স্যার? 100 গ্রাম পানিকে সম্পৃক্ত করব, যত গ্রাম দ্রব যোগ করতে হবে সেটাই হচ্ছে দ্রাব্যতা। তো দ্রাব্যতার ইংরেজি নামটা বলেছিলাম সলিবিলিটি। সলিবিলিটি থেকে সেটাকে প্রকাশ করা হয় ক্যাপিটাল এস দিয়ে। আচ্ছা, তাহলে দ্রাব্যতাকে আমরা প্রকাশ করব এস দিয়ে। এবং দ্রাব্যতার সাথে যেহেতু দ্রব এবং দ্রাবক রিলেটেড, সেজন্য আমরা এই যে ওদের একটা গাণিতিক প্রকাশ করেছিলাম এভাবে, যে দ্রাব্যতা এস ইকুয়ালস টু ছিল স্মল এম ইন্টু 100 ডিভাইডেড বাই ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। এই সূত্রটা কি মনে আছে স্যার? জি স্যার। আচ্ছা, এই সূত্রটা বুঝতে কোনো সমস্যা? না স্যার। পারবো না স্যার। আচ্ছা, তো স্যার আমি গতদিন একটা প্রশ্ন তোমাদের জন্য রেখে দিয়েছিলাম, সময়ের কারণে করতে পারি নাই। আজকে করছি এই প্রশ্নটা, যে আমাদের এই পদ্ধতিতে আমরা এখন যে সংজ্ঞাটা করলাম, এই পদ্ধতিতে দ্রাব্যতার একক কি হবে? দেখো তো, একটু চিন্তা করে দেখো, দ্রাব্যতার একক আমরা কি বলবো? তিসি বলতে যাচ্ছ? হ্যাঁ বলো। মোলার একক। মোলার? মোলার স্যার মোল। লিজা মোলার, তিসিয়া মোলার একই বলতেছো। মাইশা কি বলো? স্যার একক হবে। একক হবে? আমি জিজ্ঞেস করতেছি, আমাকে উল্টা প্রশ্ন। আমি জিজ্ঞেস করলাম যে একক কি হবে। স্যার একক হবে না। একক হবে না? দ্রাব্যের কোনো একক নাই তো। আচ্ছা, 136। আচ্ছা, সুমাইয়া এবং অনন্যা ভালো বলছো যে এখানে একক হবে না। মাইশাও বলছো প্রথমে এখানে একক হবে না। কেন একক হবে না স্যার? কেন হবে না? মির্জা ফাতেমা। গ্রাম কাটাকাটি। ভেরি গুড, ভেরি গুড। তাহলে দেখি যে তোমাদের মাথায় চলে আসছে উত্তরটা। তো এক্ষেত্রে দেখো, আমরা দ্রাব্যতাটাকে মূলত অনুপাত আকারে প্রকাশ করছি, দ্রব এবং দ্রাবকের ভরের অনুপাত দিয়ে। তাই যেহেতু এখানে দেখো দ্রবের ভরটাও কি গ্রাম এককে আছে, দ্রাবকের ভরও গ্রাম এককে আছে, তাহলে দুইটা গ্রাম বাদ যাবে। তো গ্রাম বাদ গেলে কি হয় স্যার? শহর? না স্যার, কিছুই হবে না। কিছুই হবে না। তাহলে এখানে গ্রাম বাদ দিয়ে দিব। গ্রামে গ্রামে কাটাকাটি, আমরা কিছু কোনো এককই লিখবো না এখানে। তাহলে দ্রাব্যতা এস এর এই পদ্ধতিতে কোনো একক হবে না, কিন্তু যখন আমরা আরো সংজ্ঞা পড়বো পরবর্তী ক্লাসগুলোতে তখন সেখানে আমরা একক পাবো, মোল পার লিটার বা গ্রাম পার লিটার, এ ধরনের কিছু একক পাবো।
তো যখন আমরা এভাবে ভরের অনুপাত দিয়ে করব তখন একক থাকবে না। তো স্যার গতদিন আমরা ম্যাথ করতে পারি নাই মনে হয়, একটা করছিলাম নাকি? আচ্ছা এই কথাটার মানে বুঝে কিনা দেখি তো স্যার। এখানে একটা ছবি দিয়েছি, এটা সম্ভবত গতদিন একটু করে বলেছিলাম, গতকাল একটু দ্রুত করতে হয়েছিল। স্যার স্যার এটার মানে কি স্যার? স্যার এটা এখানে দেখো আমি তোমাকে একটা ছবি দেখাচ্ছি, সেই ছবি দিয়ে আপনি আমাকে বলছিলেন 25°C তাপমাত্রায় একটা কথা, এখানে 20°C বলছে। 100 গ্রাম পানিতে 36 গ্রাম লবণ আর কি দ্রবীভূত হতে পারে। 100 গ্রাম পানিতে 36 গ্রাম লবণ দ্রবীভূত হতে পারে। হ্যাঁ ঠিক আছে স্যার, আমি যদি একটু আরেকটু গুছিয়ে বলতে চাই, আমি তো এখানে 3টা তথ্য দিলাম, ছবির মধ্যে সবকিছু দেওয়া আছে না স্যার? 36 গ্রাম পানি, 100 মিলিলিটার 36 গ্রাম লবণ, 100 মিলিলিটার পানি, একটা সম্পৃক্ত দ্রবণ, এই 3টা কথাকে মিলিয়ে আমাকে এই অনুধাবনমূলক প্রশ্নের উত্তরটাকে একটু গুছিয়ে কে দিতে পারবে দেখি? স্যার 20°C তাপমাত্রায় 100 গ্রাম পানিতে যদি 36 গ্রাম NaCl যুক্ত করা হয় তবে সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়। ভেরি গুড, তাহলে ঠিক আছে না যে 100 গ্রাম পানিকে সম্পৃক্ত করতে গিয়ে আমাকে 36 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করতে হবে। ঠিক আছে স্যার, এখন দেখো এই যে একটু কথা, পানির ক্ষেত্রে আমরা ভর এবং আয়তন দুইটার একক একই লিখতে পারি, কারণ 100 মিলিলিটার সমান কিন্তু 100 গ্রাম, পানির ক্ষেত্রে 1 লিটার সমান 1 কেজি, অন্য কোনো দ্রবণের ক্ষেত্রে না, দ্রাবকের ক্ষেত্রে নয়, শুধু পানির ক্ষেত্রে 1 লিটার সমান 1 কেজি, সেজন্য আমরা বলতে পারি 1 মিলিলিটার সমান 1 মিলিগ্রাম, তাহলে 100 মিলিলিটার সমান, ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা 100 গ্রামও বলতে পারি, এখানে আমার একটু হয়তো ভুল হয়েছে, 100 গ্রাম লিখতে হবে এটা, তাহলে 100 গ্রাম পানিকে সম্পৃক্ত করতে গিয়ে আমাকে 36 গ্রাম লবণ যোগ করতে হবে। আচ্ছা তো এইখান থেকে আমাদেরকে একটা ম্যাথ করতে হবে সূত্রটা দিয়ে, এটা দিয়ে কি পারবো স্যার? এই যে একটা ম্যাথ দেখাচ্ছি, এইটা কি পারবো করতে নাকি করে দিতে হবে? আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা প্রথম হ্যাঁ স্ক্রিনের মধ্যে একটা ম্যাথ দেখা যাচ্ছে, এটা কি করতে পারবো নাকি করে দিব স্যার? প্রশ্নটা একটু করে দেখো। স্যার করতে পারবো স্যার। করতে পারবো, স্যার ওকে স্যার, পারবো। সবাই পারবো, কারো কি আপত্তি আছে, মানে কোনো সমস্যা? স্যার একটু করে দেন। করে দিতাম। আচ্ছা করে দেন। আচ্ছা করে দেন। আচ্ছা স্যার দিচ্ছি, সমস্যা নাই। এই জন্য আপনাদের একটু কষ্ট করে এই বোর্ডের দিকে তাকাতে হবে। ওকে, আমার প্রশ্নের মধ্যে কি কি দেওয়া আছে আগে সেটা দেখি। আমাকে দেওয়া আছে 25°C তাপমাত্রায় 150 গ্রাম সম্পৃক্ত দ্রবণ, তার মানে আমাকে দ্রবণের ভর দেওয়া আছে, তাহলে এই 150 গ্রাম সম্পৃক্ত দ্রবণের মধ্যে 25 গ্রাম পটাশিয়াম নাইট্রেট দ্রবীভূত আছে, তাহলে পটাশিয়াম নাইট্রেট হচ্ছে দ্রব, তার মানে আমার এই প্রশ্নের মধ্যে কি কি দেওয়া আছে স্যার? দ্রবণের ভর এবং দ্রবের ভর দুটো দেওয়া আছে, বলছে ওই তাপমাত্রায় পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা কত। তাহলে এখন আমাকে কি কি দেওয়া আছে আগে সেগুলো লিখে ফেলি। দেওয়া আছে দ্রবের ভর small m equals to 25 গ্রাম, দ্রবণের ভর ক্যাপিটাল M equals to হচ্ছে 150 গ্রাম, তাহলে আমার দ্রাব্যতা নির্ণয় করতে বলা হয়েছে, দ্রাব্যতা S equals to আমরা জানি S equals to হচ্ছে small m into 100 divided by capital M minus small m, তাহলে এখানে মানগুলো বসিয়ে দিই, 25 into 100 150 minus 25, এখানে গ্রাম গ্রাম, তাহলে আমরা এখানে পাবো সব মিলিয়ে হিসাব করে পাবো 20। দেখো বুঝে যায় কিনা? বুঝছি। বুঝছি, তাহলে তো সমস্যা নেই। হ্যাঁ স্যার। ওকে, তাহলে এর পরের প্রশ্নটার দিকে আমরা তাকাই। দেখতে পাচ্ছি আমাকে দেওয়া আছে 25°C তাপমাত্রায় 25 গ্রাম অসম্পৃক্ত দ্রবণ, মানে একটা অসম্পৃক্ত দ্রবণ দেওয়া আছে, এই অসম্পৃক্ত দ্রবণটাকে বাষ্পীভূত করার পরে 5 গ্রাম দ্রব পাওয়া গেল। এখন ওই তাপমাত্রায়, তার মানে 25°C তাপমাত্রায় যদি 100 গ্রাম অসম্পৃক্ত দ্রবণ, তার মানে আমাকে যে 25 গ্রাম অসম্পৃক্ত দ্রবণ দেওয়া ছিল সেটার আমি 100 গ্রাম নিলাম, এখন 100
গ্রাম অসম্পৃক্ত দ্রবণকে যদি সম্পৃক্ত করতে হয় তাহলে কত গ্রাম দ্রব যোগ করতে হবে। তার মানে আমাকে এখন দ্রবের পরিমাণটা হিসাব করতে হবে, অর্থাৎ আমরা স্মল এম এর পরিমাণটা নির্ণয় করব। তো স্মল এম নির্ণয় করার আগে এখন দেখো আমার কিন্তু এখানে দ্রাবকের পরিমাণ দেওয়া নেই, এজন্য আমরা প্রথমে আমাদেরকে যে অসম্পৃক্ত দ্রবণটা দেওয়া আছে সেই দ্রবণের মধ্যে দ্রাবক কতটুকু সেটা নির্ণয় করার চেষ্টা করব। ঠিক আছে, তো আমি শুরু থেকে করে যাচ্ছি, একটু দেখি। দুই নাম্বার আমাদের দেওয়া আছে 25 গ্রাম অসম্পৃক্ত দ্রবণ, সেটাকে বাষ্পীভূত করে 5 গ্রাম দ্রব পাওয়া গেল। তাহলে আমরা লিখতে পারি যে 25 গ্রাম অসম্পৃক্ত দ্রবণে 25 গ্রাম অসম্পৃক্ত দ্রবণে দ্রব আছে 5 গ্রাম। তাহলে 25 গ্রাম অসম্পৃক্ত দ্রবণের মধ্যে যদি 5 গ্রাম দ্রব থাকে তাহলে এখন আমাদের অসম্পৃক্ত দ্রবণের পরিমাণ কতটুকু দেওয়া আছে স্যার? আমাদেরকে অসম্পৃক্ত দ্রবণটার পরিমাণ কতটুকু দেওয়া আছে? 25 গ্রাম। না স্যার, 25 গ্রাম। স্যার একটু নিচে লাইনে যাই। আমি তো লিখছি প্রথমে যে 100 গ্রাম। 25 গ্রাম অসম্পৃক্ত দ্রবণের মধ্যে দ্রব 5 গ্রাম, তাহলে আমাদেরকে দেওয়া আছে 100 গ্রাম অসম্পৃক্ত দ্রবণ। তাহলে এই 100 গ্রাম অসম্পৃক্ত দ্রবণে কতটুকু দ্রব আছে? তাহলে এখান থেকে লিখতে পারি যে 100 গ্রাম অসম্পৃক্ত দ্রবণে দ্রব আছে 25 5 গুণ 100 4 5 20 গ্রাম। তার মানে আমার যে 100 গ্রাম অসম্পৃক্ত দ্রবণ দেওয়া ছিল সেই 100 গ্রাম অসম্পৃক্ত দ্রবণের মধ্যে দ্রবের পরিমাণ হচ্ছে 20 গ্রাম। ঠিক আছে, তাহলে দ্রব যদি 20 গ্রাম হয় তাহলে দ্রাবক কতটুকু হবে স্যার? 80 গ্রাম। 80 গ্রাম। ভেরি গুড। তাহলে আমরা দ্রাবকের পরিমাণটা হিসাব করব। সুতরাং দ্রাবকের পরিমাণ হচ্ছে, দ্রাবকের পরিমাণটাকে আমরা ক্যাপিটাল এম মাইনাস স্মল এম দিয়ে প্রকাশ করি, তাহলে দ্রাবকের পরিমাণ হচ্ছে 100 বিয়োগ 20 গ্রাম অর্থাৎ 80 গ্রাম। তাহলে এখন আমরা দ্রাবকের পরিমাণ পেয়ে গেছি। আমাদের এখন কি বলেছে স্যার পরের পার্টটাতে? ওই 100 গ্রাম অসম্পৃক্ত দ্রবণের মধ্যে ওই 100 গ্রাম অসম্পৃক্ত দ্রবণকে যদি আমরা সম্পৃক্ত করতে চাই তাহলে আমাদেরকে কি পরিমাণ দ্রব, যেহেতু এটা অসম্পৃক্ত দ্রবণ বলে সে কি আরো দ্রব যোগ করতে পারবে কিনা, অথবা ওই অসম্পৃক্ত দ্রবণের মধ্যে আমরা আরো দ্রব যোগ করতে পারবো কিনা স্যার? স্যার পারবো স্যার। পারবো। তাহলে একটা অসম্পৃক্ত দ্রবণকে যদি আমরা সম্পৃক্ত করতে চাই আরো কিছু দ্রব আমাদেরকে যোগ করতে হবে। এখন আমাদের প্রশ্ন করছে যে কি পরিমাণ দ্রব আমাদেরকে যোগ করার পরে ওই অসম্পৃক্ত দ্রবণটা সম্পৃক্ত হবে। এখন আমি এখানে একটা তথ্য দিতে ভুলে গেছি। তথ্যটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই দ্রবণটির দ্রাব্যতা হচ্ছে 40। তোমাদের বইতে 150 পৃষ্ঠার উদাহরণ 3 নাম্বারটা দেখো। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রবণটির দ্রাব্যতা হচ্ছে 40। তার মানে এখন আমাকে দ্রাব্যতা দেওয়া আছে 40, এখান থেকে আমরা দ্রবের পরিমাণটা হিসেব করব। অর্থাৎ সম্পৃক্ত অবস্থায় আমাদেরকে যে দ্রাব্যতাটা দেওয়া আছে এই দ্রাব্যতা ধরে আমরা সম্পৃক্ত অবস্থায় কি পরিমাণ দ্রব আছে সেটা আগে নির্ণয় করব, এরপর ওই দ্রব থেকে এখানকার দ্রবটা বিয়োগ করে কি পরিমাণ দ্রব যোগ করতে হবে সেটা নির্ণয় করব। একটু ধাপে ধাপে যাই। তাহলে প্রথম অংশটা আশা করি বুঝতে পারছি। প্রথম অংশটার পরে এখন দেখো দ্বিতীয় অংশের মধ্যে যদি আমি আসি তাহলে দ্বিতীয় অংশের মধ্যে আমাকে দেওয়া আছে দ্রাব্যতা। প্রশ্নের মধ্যে দেওয়া আছে দ্রাব্যতার পরিমাণ হচ্ছে 40। দ্রাব্যতা S equals to হচ্ছে 40। তো আমরা জানি S equals to কি স্যার? S equals to হচ্ছে স্মল m into 100 divided by capital M minus small m equals to 40। অর্থাৎ দ্রাব্যতা S এর জায়গায় আমি এই সূত্রটা বসালাম। তাহলে S এর জায়গায় যদি এটা বসানো হয়, দেখো S এর জায়গায় এটা বসালাম, বসানোর পরে এখান থেকে আমরা পাচ্ছি আমরা স্মল এমটা আছে সেই স্মল এম এর পরিমাণটা হিসাব করব। m মাইনাস m এটার পরিমাণ আগে নির্ণয় করছে, m মাইনাস m এর পরিমাণটা ছিল 80। তাহলে এখান থেকে লেখা যায় m into 100 divided by 80 equals to 40 বা 100 m equals to 40 into 80 বা m equals to হচ্ছে
3200 ডিভাইডেড বাই 100, সুতরাং m এর পরিমাণ আমরা পাচ্ছি 32 গ্রাম। এই অংশটা কে বুঝো নাই? দেখো তো। স্যার এটা বইয়ের কত নাম্বার প্রশ্ন? 150 পৃষ্ঠা 3 নম্বর প্রশ্নটা। 150 পৃষ্ঠা 3 নম্বর প্রশ্নটা দেখো। তাহলে এখানে কি কি দেওয়া আছে দেখো, আমাদের দ্রাব্যতা দেওয়া আছে। তো দ্রাব্যতা S ইকুয়ালস হচ্ছে 40, এখন আমরা S সমান জানি m * 100 ডিভাইড বাই ক্যাপিটাল M মাইনাস স্মল m। তো এটা ইকুয়ালস টু 40 ধরে আমি, যেহেতু আমরা দ্রাবকের পরিমাণটা হিসাব করছি একটু আগেই, অসম্পৃক্ত দ্রবণের মধ্যে দ্রাবকের পরিমাণ হচ্ছে 80, সে 80 মানটা এখানে বসালাম, m এর মানটা আমাকে হিসাব করতে হবে। তো m এর মানটা হিসাব করছি, m এর মানটা পাইছি 32 গ্রাম। এতটুকু কি বোঝা গেছে স্যার? জি স্যার। আচ্ছা, তাহলে এখন দেখো তো আমাদের যে অসম্পৃক্ত দ্রবণটা ছিল 100 গ্রাম, যে অসম্পৃক্ত দ্রবণটা ছিল সেখানে দ্রব কতটুকু ছিল? আমরা দ্রবের পরিমাণটা নির্ণয় করছিলাম প্রথম অংশে 20 গ্রাম। তাহলে অসম্পৃক্ত অবস্থায় ওখানে দ্রব ছিল 20 গ্রাম, কিন্তু দ্রাব্যতা মান হচ্ছে সম্পৃক্ত অবস্থা, তাই না? জি স্যার। জি স্যার। তাহলে সম্পৃক্ত স্যার। অবস্থায় দ্রবের পরিমাণ হচ্ছে কত? 32। তার মানে আমাকে 32 ওই গ্রাম। অসম্পৃক্তকে যদি সম্পৃক্ত করতে হয় তাহলে কি পরিমাণ দ্রব যোগ করতে হবে? সমান 40 করতে পাইছেন। S সমান 40 স্যার প্রশ্নে দেওয়া আছে। আমি এখানে টাইপ করতে ভুলে গেছি, এটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা হচ্ছে 40, দেওয়া আছে এটা প্রশ্নে। বইয়ের দিকে তাকাও, উদাহরণ 3 নাম্বার। হ্যাঁ স্যার বলেন। 25 ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে জি স্যার। অন্য ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে হবে না এই কি? দ্রাবকটা। স্যার দ্রাব্যতাটা, 25 ডিগ্রি সেলসিয়াস। জি হ্যাঁ, স্যার। তাপমাত্রা যদি পরিবর্তন করা হয় তাহলে দ্রাব্যতার পরিমাণও পরিবর্তিত হবে, দ্রাব্যতাও পরিবর্তিত হয়। তো কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখবো দ্রাব্যতা বাড়বে, কিছু ক্ষেত্রে কমবে, সেটা আমরা পরবর্তীতে দ্রাব্যতার নিয়ামক যখন পড়বো তখন সেক্ষেত্রে আলোচনা করবো এগুলো বিস্তারিত, পরবর্তী ক্লাসগুলোতে আসবে এগুলো। আচ্ছা, তাহলে এতটুকু পর্যন্ত অংশ বুঝছি কিনা? তাহলে সম্পৃক্ত অবস্থায় দ্রবীভূত আছে 32 গ্রাম, কিন্তু আমাদের অসম্পৃক্ত অবস্থায় ছিল 20 গ্রাম। তাহলে আমাদেরকে সম্পৃক্ত করতে হলে কি পরিমাণ দ্রব্য যোগ করতে হচ্ছে স্যার? স্যার স্যার, এটা 12 থেকে ওটা গ্রাম। বাদ দিতে হবে, স্যার, 32 থেকে 12 20 গ্রাম। তাহলে আমরা 32 থেকে 20 কে বিয়োগ করে দিব। 32 থেকে 20 বিয়োগ করলে কত হবে স্যার? 12 গ্রাম। বুঝছি এটা? জি স্যার। জি স্যার। ওকে স্যার। তাহলে আমাকে দ্রব্য যোগ করতে হচ্ছে, দ্রব্য যোগ করতে হবে 32 থেকে 20 বিয়োগ 12 গ্রাম। পারা যাবে কিনা স্যার ম্যাথটা? জি স্যার। ওকে। কারো কি সমস্যা আছে এটাতে? না স্যার। ওকে স্যার। তাহলে আরেকটা প্রশ্ন দেখি, এটা তোমাদের বইতে 151 পৃষ্ঠা, উদাহরণ 4 নাম্বারটা। উদাহরণ 4 নাম্বারটা দেখো। তাহলে আমাকে কি কি দেওয়া আছে দেখো, যে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 100 গ্রাম সম্পৃক্ত দ্রবণ, এটাকে যখন আমরা শীতল করব, শীতল করা হলে দেখা যায় যদি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নামিয়ে নিয়ে আসি তখন কি পরিমাণ দ্রব কেলাসিত হবে। এখন এই প্রশ্নটাকে আমি একটু উদাহরণ দিয়ে যদি এভাবে বলি, অনেক সময় দেখা যায় যে আমাদের সামনে যখন চা দেওয়া হয়, ধরো কাপ ভর্তি চা দিল, গরম চা, তো আমরা যদি গরম চাটা ঠান্ডা করে খাই, তো চাটা যদি কিছুক্ষণ পরে খাই, তখন দেখতে পাই যে অনেক সময় কাপের নিচের দিকে কিছু চিনি জমা হয়ে থাকে। এখন দেখে মনে হতে পারে যে কি চিনিগুলো হয়তো না নেড়ে দিয়ে দিছে আমাদেরকে, কিন্তু প্রকৃতপক্ষে চিনিগুলো নেড়ে দিছিল, কিন্তু তাপমাত্রা কমে যাওয়ার কারণে কিছু চিনি কাপের তলায় জমা হয়ে আছে। এতে এই যে কিছু পরিমাণ চিনি যে কাপের তলায় জমা হয়ে গেছে সেটাকে আমরা বলবো কেলাসিত চিনি। বুঝছি? তার একটা উত্তপ্ত দ্রবণকে যখন আমরা শীতল করি তখন সেক্ষেত্রে দ্রাব্যতার মান কমে যায়। তো দ্রাব্যতা কমে গেলে কিছু কিছু দ্রব পাত্রের তলায় কেলাস বা দানা আকারে জমা হয়ে থাকে। এখন আমাদের প্রশ্ন যেটা করছে সেটা হচ্ছে একটা 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উত্তপ্ত দ্রবণ ছিল, সেটাকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করলে কি পরিমাণ দ্রব কেলাসিত হবে। তাহলে কেলাসিত দ্রবের পরিমাণ আমাদেরকে হিসেব করতে বলা হয়েছে।
তো এখন এক্ষেত্রে আমাদেরকে দেখো দ্রাব্যতা মানও দেওয়া আছে যে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতার মান হচ্ছে 60 এবং 40। এখন এই ম্যাথটাকে আমরা দুইটা অংশে ভাগ করে করব। তাহলে একটা অংশ হচ্ছে এই যে আমাদের যে উত্তপ্ত অবস্থায় দেওয়া আছে যে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম সম্পৃক্ত দ্রবণ, তাহলে এই 100 গ্রাম সম্পৃক্ত দ্রবণের মধ্যে দ্রব কতটুকু আছে আমরা প্রথমে সেটা নির্ণয় করব। স্যার আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আমাদের প্রথম কাজ হচ্ছে উত্তপ্ত দ্রবণকে যেহেতু আমরা শীতল করতেছি, কাজে ওই উত্তপ্ত অবস্থায় দ্রবণের মধ্যে কি পরিমাণ দ্রব ছিল সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে আমাদেরকে দ্রবণের ভরটা দেওয়া আছে না, 100 গ্রাম একটা দ্রবণের ভর দেওয়া আছে, সেখান থেকে আমরা দ্রবের ভরটা নির্ণয় করব। প্রথমে দ্রবের ভরটা নির্ণয় করে এরপর সেখান থেকে আমরা দ্রাবকটাও পেয়ে যাব। তাহলে দ্রব এবং দ্রাবক এই দুইটার পরিমাণ আমরা প্রথমে নির্ণয় করব। তার প্রথম অংশটাতে আসি। প্রথম অংশের মধ্যে দেখো আমাকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রবণের পরিমাণটা দেওয়া আছে। তাহলে 3 নাম্বার, তাহলে আমরা লিখতে পারি যে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমার দ্রাব্যতা S ইকুয়ালস টু দেওয়া আছে 60, দ্রবণের ভর ক্যাপিটাল M ইকুয়ালস টু দেওয়া আছে 100 গ্রাম। দ্রবণের ভর ক্যাপিটাল M 100 গ্রাম দেওয়া আছে। এখন আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে এই 100 গ্রাম দ্রবণের মধ্যে দ্রব এবং দ্রাবকের পরিমাণ হিসেব করা। এখন আমরা জানি S equals to M into 100 divided by capital M minus small m। এখন এখান থেকে মান বসাই, 60 m into 100 divided by 100 minus m। তাহলে এখান থেকে যদি আমরা সমাধান করি তাহলে পাবো 100 m equals to 6000 minus 60 m, বা এখান থেকে আরো করে পাচ্ছি 160 m equals to 6000, বা m equals to 6000 divided by 160। এটা রেজাল্টটা দেখো তো কত আসে। রেজাল্ট এটা কত আসে দেখো, 37.5। 37.5। তাহলে আমাদের প্রথমে যে সম্পৃক্ত দ্রবণটা দেওয়া ছিল সেখানে আমরা দ্রবের পরিমাণটা পাচ্ছি 37.5। তাহলে সুতরাং আমাদের m এর মানটা হচ্ছে 37.5 গ্রাম। আশা করি এই পার্টটা বুঝছি। জি স্যার। কোনো সমস্যা আছে এটাতে? হ্যাঁ স্যার। আচ্ছা, স্যার তাহলে এখন আমাদেরকে আমরা দ্রবের পরিমাণটা নির্ণয় করছি, দ্রাবক কতটুকু আছে সেটা কি জানি কিনা? তাহলে দ্রবণের ভর দেওয়া আছে 100 গ্রাম, দ্রব পেয়েছি 37.5 গ্রাম। তাহলে দ্রাবক কতটুকু? m থেকে ক্যাপিটাল M থেকে স্মল m টা বিয়োগ করব, বিয়োগ করে দেখো তো কত আসে। 100 থেকে ওটা মাইনাস করো, 62.5। তাহলে এখানে লিখতে পারি সুতরাং দ্রাবকের পরিমাণ ক্যাপিটাল M মাইনাস স্মল m, তাহলে এখান থেকে পাচ্ছি 100 মাইনাস 37.5 গ্রাম, বিয়োগ করে আমরা পাবো এখানে আসবে কত 62.5। যদি ঠিক থাকে এটা কি আসছে 62.5? জি জি স্যার। স্যার। আচ্ছা স্যার, 62.5 আমরা পাচ্ছি। এখন আমরা এখন শীতল দ্রবণটা নিয়ে কাজ করব। তাহলে শীতল দ্রবণটা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল? 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখন এই 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা দেখব যে কি পরিমাণ দ্রবীভূত আছে। তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি পরিমাণ দ্রবীভূত আছে সেটা আমরা দেখব। তাহলে আবার একই কাজ, তাহলে মনে করি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রবীভূত আছে, দ্রবীভূত দ্রব হচ্ছে m প্রাইম। এটাকে আমি m প্রাইম ধরলাম, কোনো সমস্যা নেই।
যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমরা দ্রবীভূত দ্রবটাকে m প্রাইম হিসেবে ধরে নিই, এখন s ইকুয়ালস টু, যেহেতু এখানে একটা আগে s ধরছি, এখন এখানে s1 ধরি, s1 ইকুয়ালস টু 100 m প্রাইম ডিভাইডেড বাই m মাইনাস m। এখন প্রশ্ন হচ্ছে স্যার, আমি আগেরটাতে যেভাবে m মাইনাস m ধরেছিলাম, ক্যাপিটাল M মাইনাস স্মল m, এখনো একই ধরছি কেন? এটা কে বলতে পারে দেখি? এখানে দেখো m প্রাইম ধরছি, কিন্তু এখানে m মাইনাস m প্রাইম না লিখে m মাইনাস m ই লিখছি, আগেরটাই রেখে দিছি কেন? কে বলতে পারে দেখি? স্যার দ্রাবক হ্যাঁ, দ্রাবক। ওই স্যার 62.5 টাই তো হবে স্যার, কেন এই জন্য স্যার? কেন একটু ক্লিয়ার করে দিই। হ্যাঁ ঠিক আছে, তোমার উত্তরটা ঠিক আছে, 62.5 হবে। কেন হবে স্যার? কারণ তো আমি আগে সেই দ্রবণটা মানে আর কি পাচ্ছি আগেরটাই, কিন্তু আচ্ছা। শুধুমাত্র দ্রব্যের পরিমাণটা আমার বের করতে হবে। ভেরি গুড। তাহলে এখন দেখো, তুমি যদি এরকম করো যে তোমাকে 1 কাপ চা দিয়েছে, তোমার সেই চা গুলো যদি তুমি ঠান্ডা করে খাও, চায়ের পরিমাণ কি কমে যাবে? না না স্যার, স্যার এখানে তো আমরা কেলাসিত দ্রব্যের মান মানে ভর বের করতেছি না। হ্যাঁ, কিন্তু আমার তো দ্রাবক তো সেম থাকবে স্যার। কিছু দ্রব জি, স্যার। তলায় পড়ে থাকবে, কিন্তু দ্রাবক তো সেম থাকবে। চায়ের পরিমাণটা যেমন আগে যেমন ছিল, ঠান্ডা হওয়ার পরও একই থাকে, তেমনি ভাবে এখানে আমাদের উত্তপ্ত অবস্থায় দ্রাবক যা ছিল শীতল করা হলো, দ্রাবকের পরিমাণটা সেম থাকবে, শুধু দ্রবগুলো কেলাসিত হয়ে যাবে, যে অতিরিক্ত দ্রবগুলো ছিল সেগুলো কেলাসিত হয়ে যাবে। বুঝছি স্যার? ধরো 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে পরিমাণ দ্রব দ্রবীভূত ছিল, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু ওই পরিমাণ দ্রব দ্রবীভূত থাকতে পারবে না। তাহলে যারা দ্রবীভূত থাকতে পারবে তারা তো দ্রবীভূত থাকবেই, যেগুলো অতিরিক্ত সেগুলো তলায় পড়ে থাকবে, কেলাসিত হয়ে যাবে। বুঝছি স্যার? জি স্যার। ওকে স্যার, তাহলে এখন আমরা এখান থেকে এখন m প্রাইম এর পরিমাণটা যদি হিসাব করি, তাহলে m প্রাইম 100 m প্রাইম ইকুয়ালস টু s1 m মাইনাস m, তাহলে s1 এর মানটা হচ্ছে 40, m মাইনাস m এর পরিমাণটা হচ্ছে 62.5 বা 100 m প্রাইম ইকুয়ালস টু এটা। সুতরাং m প্রাইম এর মানটা কত আসে দেখো তো? m প্রাইমটা যদি আমরা হিসাব করি, স্যার 25 এই দুইটা গুণ করে 100 দিয়ে ভাগ করার পরে 25 আসছে। 25,000 না 2,500 না স্যার, অনেক কম আসবে। 40 into 62.5 divided by 100, স্যার 25 আসছে স্যার। 25। স্যার 25 এখানে s1 m প্রাইম এর পরিমাণটা হচ্ছে 25 গ্রাম। তাহলে দেখো, আমাদের যখন 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দ্রবণ ছিল, সেখানে দ্রবের পরিমাণ ছিল 37.5, কিন্তু যখন সেটা শীতল হয়ে গেছে তখন দ্রবীভূত আছে 25 গ্রাম। তার মানে বাকি যেগুলো আছে সেগুলো কেলাসিত হয়ে যাবে। তাহলে কেলাসিত কতটুকু হবে স্যার? স্যার বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে কোনটা থেকে? 37.5 থেকে। 37.5 থেকে 25 থেকে বিয়োগ করে দিব। তাহলে এই কাজটা করে ফেলি। সুতরাং কেলাসিত দ্রবের পরিমাণ, কেলাসিত দ্রবের পরিমাণ, কেলাসিত দ্রবের পরিমাণটা হচ্ছে 37.5 মাইনাস 25 গ্রাম। তাহলে এখানে আসবে 12.5 গ্রাম। তাহলে পাত্রের তলায় 12.5 গ্রাম দ্রব পড়ে থাকবে, কেলাসিত অবস্থায় পড়ে থাকবে। এটা কি পারবো স্যার? তো তিনটে স্টেপ জি স্যার। পারা যাবে, কারোর তো সমস্যা নেই? না আচ্ছা, তোমরা, আমি একটা জানতে চাচ্ছি, যেহেতু আমি এভাবে দুইটা একসাথে চালাই আর ক্লাস নিই নাই, তোমাদের থেকে একটু জানতে চাচ্ছি, এখন আমি যে বোর্ডটা দেখাচ্ছি, মানে স্ক্রিন শেয়ারও আছে আর বোর্ডও আছে, ক্যামেরাও আছে, এখন তোমরা কি ক্যামেরাটা স্পষ্ট দেখতে পাচ্ছ? জি স্যার। তোমাদের দেখা যাচ্ছে কিনা? জি স্যার, দেখা স্যার। যাচ্ছে। জি স্যার, আমার ক্ষেত্রে আমি ওই যে ছোট করে দেখতে পাচ্ছি তো সেই জন্য। তোমাদের তো স্পষ্ট দেখা যাচ্ছে। জি স্যার। আর লেখা কি পড়া যায় স্যার? লেখা? জি স্যার। জি স্যার। ওকে স্যার। তাহলে এখন তোমাদের উদাহরণ বইতে যে উদাহরণ 5টা আছে, এটা একটু ট্রাই করিয়ে তো পারো কিনা? এটা হচ্ছে উল্টোটা। বইয়ের উদাহরণ 5টা দেখো, উল্টোটা, অর্থাৎ শীতল থেকে উত্তপ্ত করছে। তার শীতল থেকে উত্তপ্ত করলে কি পরিমাণ দ্রব যোগ করতে হবে, অর্থাৎ শীতল অবস্থায় কি পরিমাণ দ্রব ছিল প্রথমে আমরা সেটা নির্ণয় করব, পরবর্তীতে উত্তপ্ত অবস্থায়
কি পরিমাণ দ্রবীভূত আছে সেটা বের করব। তাহলে শীতল থেকে উত্তপ্তে নিয়ে যেতে হলে কি পরিমাণ অতিরিক্ত দ্রব যোগ করতে হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। অর্থাৎ এটা উল্টো কাজটা। এখানে আমরা আচ্ছা যেটা স্যার, করছি, মানে হ্যাঁ দ্রবণ নির্ণয় করার পরে এরপর আবার দ্রবণ নির্ণয় করব, তারপর ওই দ্রবণ থেকে ওই পরবর্তীতে আবার দ্রবণ নির্ণয় হ্যাঁ, করব। তাহলে এখানে দেখো প্রশ্নটা যদি একটু তোমাদের বই যদি সামনে থাকে তাহলে দেখো 20 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা দেওয়া আছে। তাহলে বলছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 200 গ্রাম অসম্পৃক্ত 200 গ্রাম সম্পৃক্ত দ্রবণ সেটাকে 50 ডিগ্রিতে নিয়ে গেছে। তার মানে আমরা প্রথমে কি করব, যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে 500 গ্রাম সম্পৃক্ত দ্রবণ দেওয়া আছে সেখানে দ্রাবক কত বের করে ফেলবো। ঠিক আছে, এরপরে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি পরিমাণ দ্রবীভূত হতে পারবে সেটা নির্ণয় করবো, অর্থাৎ এম এর মানটা বের করবো। এখানে যেমন করছে এম প্রাইম, এই এম প্রাইমের মানটা বের করবো। তাহলে এখন আমাদের বিয়োগ করতে হবে কোনটা, এই এম প্রাইম থেকে আগের এমটা। এখন আমরা যেটা করছি এটা হচ্ছে আগেরটা থেকে পরেরটা বিয়োগ করছি, কিন্তু পরের অঙ্কে আমাদের যে উদাহরণ 5 সেখানে করতে হবে যে উল্টোটা। প্রথমে যেটা পেয়েছি পরবর্তী যেটা পাবো সেখান থেকে প্রথমটা বিয়োগ করে দিলে কি পরিমাণ দ্রব যোগ করতে হবে সেটা আমরা পেয়ে যাব। একটু ট্রাই করে দেখিও, যদি না পারো আগামীকাল করে দিব। জি স্যার। ঠিক আছে, ওকে স্যার, তাহলে আজকে সময় সম্ভবত শেষ, এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো এবং ম্যাথগুলো প্র্যাকটিস করিও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।